সবাই একটু কাইন্ডলি মিউট করো। Okay, we are going to start our class. This class was supposed to be taken by Dr. Parvez Anwar sir, but I will continue his on behalf of him. আজকের ক্লাসটা আসলে পারভেজ আনোয়ার স্যারের নেয়ার কথা ছিল এবং স্যার সামহাউ বিজি থাকার কারণে আমাকে নিতে হচ্ছে। So we will talk about the Vigor test of seeds. এর আগের ক্লাসে তোমাদের কি কি হয়েছে আমাকে একজন একটু বলো তো। Sir, cultivation of tea almond rice. Cultivation of Tea transplanted almond rice. tea almond rice. Ji sir. কে নিয়েছিলেন এটা? Sir, Shafiqul Islam sir. আচ্ছা, কিভাবে পড়িয়েছেন? Sir, উনি জাস্ট মানে থিওরি পার্টটা পড়াইছেন আর মানে বলছেন কিভাবে কি কি করতে হবে, আর বলছে ক্যাম্পাস খুললে মানে পুরাটা করাবেন বাকিটা। এটা কিন্তু এক্সক্লুসিভলি একটা ফিল্ড ওয়ার্ক, এটা তো বুঝতে পেরেছো তো নাকি? জি স্যার। যেটা লেভেল 1 সেমিস্টার 1 এ সবাই যে জিনিসটা নিয়ে এক্সাইটেড থাকে আর কি, এক্সাইটিং, মোস্ট এক্সাইটিং এক্সপেরিমেন্ট, যে মাঠে নেমে নিজের হাতে কাজ করা। যাই হোক, সামহাউ আমরা এটা মিস করেছি। ক্যাম্পাস খুললে আশা করা যায়, করা যদি সম্ভব হয় তাহলে হয়তোবা করা হবে। So today we will talk about the study on vigor test of seeds. তোমাদের জার্মিনেশন টেস্ট হয়ে গেছে? না স্যার। সিড টেস্টিং এর মধ্য থেকে কি কি হয়েছে আমাকে একটু বলো তো। স্যার ভায়াবিলিটি টেস্ট হইছে, তারপর সিড স্যাম্পলিং হইছে স্যার। গুড। যে কোনো টেস্ট করতে গেলে আমাদেরকে প্রথমে কি স্যার ময়েশ্চার কন্টেন্টটাও হইছে স্যার। আচ্ছা আচ্ছা। While testing any seeds, first of all, what should we do? স্যাম্পল নিতে হবে প্রথমে। Good. We have to do sampling. আমাদের স্যাম্পল নিতে হবে, অনেক বীজের মধ্য থেকে আমাদেরকে স্যাম্পল নিতে হবে। Okay, we are going to our topic, that is vigor test. I am sharing my screen, please have a look. Can you see? জি স্যার। Okay. A study on vigor test of seeds or seed. So what do you mean by vigor? Can anybody explain what do you mean by vigor? Sir, whether a seed has the capacity to germinate under favorable condition. আবার বলো। Whether a seed has the capacity to germinate under favorable condition is known as seed vigor. You are is it seed vigor or something else? অন্য কেউ বলতে পারবে এটা কি seed vigor নাকি অন্য কিছু? এটা viable না, viability. Sir, viability তো হচ্ছে তার whether the seed is living or dead. হ্যাঁ, আবার বলো। স্যার viability তো হচ্ছে স্যার মানে সিডটা কি জীবিত না মৃত এটা। স্যার এটা তো মনে হয় ভিগর। স্যার ভিগর তো মানে হচ্ছে সতেজতা, মানে কত তাড়াতাড়ি মানে প্রতিকূল জার্মিনেট করতে পারে। ভিগর হচ্ছে জীবনী শক্তি, প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকার ক্ষমতা। গুড। দেখো, সেটা হচ্ছে যে প্রথমে তুমি বললে যে ক্যাপাসিটি টু জার্মিনেট আন্ডার favorable condition.
ফেভারেবল কন্ডিশন, এটাকে বলা হচ্ছে ইট ইজ এক্সক্লুসিভলি ডেফিনেশন অফ ভায়াবিলিটি। ওকে, অর্থাৎ একটা সিডের জার্মিনেট করার ক্ষমতাটাকেই বলা হচ্ছে ভায়াবিলিটি। সেটা আনফেভারেবল কন্ডিশনে নাও করতে পারে, কিন্তু সিডটা যদি লিভিং থাকে ডেফিনেটলি ফেভারেবল কন্ডিশনে সেটা জার্মিনেট করবে। দিস ইজ কল্ড ভায়াবিলিটি। একটা সিড লিভিং অর ডেড, দিস ইজ কল্ড ভায়াবিলিটি। বাট হোয়াট ইজ ডিফারেন্ট থিং ইজ দ্য ভিগার। ভিগার মানে হচ্ছে ইটস ন্যাচারাল রোবাস্টনেস, অর্থাৎ বা এটাকে বলতে পারো তোমরা সতেজতা বা তেজ। একটা সিডের যে সিডলিংটা প্রডিউস করবে সেটার প্রতিকূল অবস্থা ভেদ করে টিকে থাকার যে ক্ষমতা, সেটাকেই বলা হচ্ছে ভিগার। am I ক্লিয়ার? স্যার তাহলে স্যার ভিগরকে স্যার মানে ডিফাইন করবো কিভাবে? হ্যাঁ, স্যার ভিগরকে তাহলে স্যার ডিফাইন করবো কিভাবে ইংলিশে? আচ্ছা, আমরা তো আলোচনা এখনো যাইনি, জাস্ট ক্লিয়ারিং ইউর কনসেপ্ট। ওকে স্যার। পার্থক্যটা কি বোঝা গেল? অন্য কেউ বলতে পারবে দুইটার মধ্যে পার্থক্যটা কি, ভায়াবিলিটি এবং ভিগারের মধ্যে? স্যার স্যার ভায়াবিলিটি স্যার যদি ভিগা হয় সেটাকে সিটটাকে অবশ্যই অ্যালাইভ হতে হবে, জীবন্ত হতে হবে। আর ভায়াবিলিটির ক্ষেত্রে সিটটা মানে জীবন্ত কি না মৃত এই দুইটার মধ্যে কনফিউশন থাকবে আর কি, এইটা মেইন ডিফারেন্স। তোমার দুইটা কথা একই হয়ে গেল। আরেকজন বলতে চাচ্ছিল, সে বলো। স্যার হুম, ভায়াবিলিটি হচ্ছে এটা বোঝায় যে কতগুলো বীজ একসাথে জন্মাইতে পারবে, কতগুলো বীজ একসাথে অঙ্কুরোদ্গম করতে পারবে। No, আমি বোঝাতে ব্যর্থ হয়েছি। সেটা হচ্ছে কেন আমি এটা নিয়ে পেঁচাচ্ছি, কারণ হচ্ছে এটা ভাইভাতে প্রচুর জিজ্ঞেস করা হয় এবং তোমরা আইদার ভাইভাতে অথবা পরীক্ষায় এই ভিগার এবং ভায়াবিলিটির মধ্যে প্যাচ বাজায় ফেলো। এটা আমিও ফেলতাম। মানে এই জিনিসটা ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে তোমরা ভুল করে ফেলবা। আমি আবার বলছি, ভায়াবিলিটি হচ্ছে একটা সিডের ফেভারেবল কন্ডিশনে জার্মিনেট করার ক্যাপাসিটি। ইটস অল অ্যাবাউট দ্য ক্যাপাসিটি অফ জার্মিনেশন। ওকে, ইটস অল অ্যাবাউট দ্য ক্যাপাসিটি অফ জার্মিনেশন। বা এটা ছিল ভায়াবিলিটি। একটা বীজ যদি সতেজ হয়, সেটা যদি ফেভারেবল কন্ডিশন পায়, তাহলে অবশ্যই সেটা জার্মিনেট করবে। এখন ফেভারেবল কন্ডিশন বলতে কি কি বোঝাবে সেটার আলোচনাটা আলাদা। হ্যাঁ, এখানে ডরমেন্সির একটা বিষয় আছে যে অনেক সময় সিড জীবন্ত থাকলেও সেটা জার্মিনেট করে না। কেন করে না, তার কোনো অনেক কারণ থাকে, কিন্তু সিডটা যদি লিভিং হয় তাহলে সেটা অবভিয়াসলি জার্মিনেট করবে ফেভারেবল কন্ডিশনে। এটাকে বলছি আমরা ভায়াবিলিটি। আর ভিগারটা হচ্ছে প্রতিকূল অবস্থা। ইটস নট অ্যাবাউট জার্মিনেশন, এটা জার্মিনেশন সম্পর্কিত নয়। ভিগারটা হচ্ছে ওই সিডের যে প্রাণ শক্তিটা, যে প্রাণ শক্তির বলে সে ওয়াইড রেঞ্জ অফ আনফেভারেবল কন্ডিশনে সে টিকে থাকতে পারে, সেটাকেই বলছি আমরা ভিগার। এখন কি কিছুটা বোঝা গেল? জি স্যার। স্যার ভিগরটা আরেকবার একটু বলেন। জি স্যার। ভিগারটা হচ্ছে ভায়াবিলিটির সাথে ভিগারের পার্থক্য হচ্ছে, ভায়াবিলিটির সম্পর্কটা হচ্ছে যেটা ইট ইজ লিভিং অর ডেড অর whether it has the capability to germinate, এটাই হচ্ছে ভায়াবিলিটি। জার্মিনেশনের সাথে সম্পর্কিত, সেটা লিভিং কিনা ডেড সেটার সাথে সম্পর্কিত। অবভিয়াসলি লিভিং সিড যদি লিভিং না হয় তাহলে তো আমরা এখানে কথা বলে লাভ হবে না। অবভিয়াসলি সিড আমাদের অবশ্যই লিভিং হতে হবে। আমরা যত সিড নিয়ে কথা বলছি ফর দ্য রিপ্রোডাকশন পারপাস বা রিপ্রোডাক্টিভ পারপাসে অবশ্যই সেটাকে জীবিত হতে হবে। কনজাম্পশন পারপাসে সেটা জীবিত না হলেও চলে। সুতরাং এখানে লিভিং অর ডেড এটা আসলে ম্যাটার নয়। তো ভায়াবিলিটির ক্ষেত্রে যেটা ফেভারেবল কন্ডিশনে যদি জার্মিনেট করার ক্ষমতা থাকে সেটাকে বলছি আমরা ভায়াবিলিটি। কিন্তু ভিগরটা হচ্ছে যে এমন একটা ন্যাচারাল রোবাস্টনেস অর ন্যাচারাল স্ট্রেংথ অথবা এমন একটা তেজ অথবা জীবনী শক্তি যার ফলে সেটা ওয়াইড রেঞ্জ অফ আনফেভারেবল কন্ডিশনে টিকে থাকার যে ক্ষমতা, অর্থাৎ তার প্রতিকূল পরিবেশে সার্ভাইভ করার যে ক্ষমতাটা, সেটাকেই বলছি আমরা ভিগর। বোঝা গেল? জি স্যার। আমি যদি
আমি যদি মুরগির ডিম দিয়ে তুলনা দেই তাহলে হবে বিষয়টা যে মুরগির ডিম ফুটে বাচ্চা বের যেসব ডিমের বাচ্চা ফুটে বের হওয়ার ক্ষমতা আছে সেটাকেই আমরা বলছি হচ্ছে ভায়াবিলিটি। এটার সিটটা থেকে মানে এই ডিমটা থেকে বাচ্চা ফুটে বের হতে পারে, দিটস ভায়াবিলিটি। আর ভিগরটা হচ্ছে ওই বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে যদি আনফেভারেবল কন্ডিশন হয় এবং সেটাতে সে যদি টিকে থেকে বড় হতে পারে তাহলে সেই ডিমটাকে বলবো আমরা ভিগোরাস। আর যদি ডিমটা থেকে বাচ্চা ফুটে বের হলো বাট সেটা সার্ভাইভ করতে পারলো না ডিউ টু আনফেভারেবল কন্ডিশন, তাহলে সেটাকে বলবো আমরা লেস ভিগোরাস অথবা ভিগরলেস ডিম। বুঝতে পারছো উদাহরণটা? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট, এটা 20 মিনিটস এর বেশি লাগার কথা না তোমরা যদি কোঅপারেট করো। এখন দেখো আমরা আলোচনায় ঢুকি। এই জিনিসটা মনে রাখো, পারলে খাতায় নোট করে রাখো, কারণ হচ্ছে এইটা মানে ভাইভাতে খুবই কনফিউজড হয় সবাই এবং দেখা যায় যে লিখতে গিয়ে তাড়াহুড়া করে যখন সবকিছু একসাথে আমরা পড়ি তালগোল পাকিয়ে যায়। এই জন্য হচ্ছে এই জিনিসটা দেখো এবার। So what we see, seed vigor may be defined as the natural robustness and active good health in seed which permits germination to proceed rapidly under a wide range of environmental condition including both favorable and stress or adverse condition. যে ন্যাচারাল রোবাস্টনেস এবং অ্যাক্টিভ হেলথের কারণে সিডটাতে জার্মিনেশন হয় এবং সেটা একটা ওয়াইড রেঞ্জ অফ অর্থাৎ বিভিন্ন ধরনের প্রতিকূল অথবা অনুকূল পরিবেশে সেটা প্রসিড করতে পারে। প্রসিড রেপিডলি মানে সেটা বেড়ে উঠতে পারে, এটাকেই বলছি আমরা সিড ভিগর। স্যার রোবাস্টনেস রোবাস্টনেস মানে এটাকে বলা হচ্ছে তেজ বা এটার যে ক্ষমতা, ইনবিল্ড যে আর ক্যাপাবিলিটি আর স্ট্রেংথ, এক কথায় বলতে পারো স্ট্রেংথ। তাহলে এই তোমরা যদি সাজিয়ে লিখতে চাও তাহলে এই ডেফিনিশনটা তোমরা তোমাদের জন্য। দেন আমরা সিড ভিগর যে টেস্ট করব, টেস্ট করে আসলে কি হবে, এই রেজাল্টটা কি ইন্ডিকেট করে? The result of seed vigor test supplements the result obtained through germination test by way of evaluating plant stand under a wide range of field condition. এই রেজাল্টটা আসলে এই স্টাডিটা করার এটা জার্মিনেশন টেস্টের রেজাল্টকে সাপ্লিমেন্ট করে, অর্থাৎ জার্মিনেশন টেস্ট তোমাদের পড়ানো হয়নি, হবে। তারপর আমি ছোট্ট করে বলি জার্মিনেশন টেস্টটা কি। জার্মিনেশন টেস্টটা আসলে যে একটা সিডের জার্মিনেশন পার্সেন্টেজ কত সেইটা জানার জন্য। ধরো তুমি একটা জমিতে ইউ আর গোয়িং টু সো সিডস ইন এ ফিল্ড, তুমি একটা জমিতে সিড সোয়িং করতে যাচ্ছ, তাহলে তুমি যে বীজটা বপন করছো কতটুকু বীজ লাগবে এটা যখন আমরা ক্যালকুলেট করতে যাব, এখানে তোমাদের সিড ক্যালকুলেশনের কিছু ফর্মুলা ক্যালকুলেশন আছে মনে হয়, সম্ভবত আছে না? জি স্যার আছে। আচ্ছা, এই সিড রেটটা যখন ক্যালকুলেট করতে যাবা তখন তোমার পার্সেন্ট জার্মিনেশন কত এটার দরকার হবে। কারণ হচ্ছে ধরো যে আমি একটা সিড নিলাম, সেই সিডে 100টা সিড নিলাম, আমি বিভিন্ন জায়গা থেকে 100টা সিড নিলাম। এখন 100টা সিডকে আমি জার্মিনেশন টেস্টে দেওয়ার পরে আমি দেখলাম একটা যেটা এ কোয়ালিটির বীজ, অ্যাজ ফর এক্সাম্পল এ কোয়ালিটির বীজ, সেটা হচ্ছে তার জার্মিনেশন পার্সেন্ট হচ্ছে 98%। তার মানে কি আমি যদি 100টা সিড জার্মিনেশনে বসাই সেখানে 98টা জার্মিনেশন হয়েছে, আরেকটাতে 95%, আরেকটাতে 80%। তাহলে সিড রেটে যখন আমি ক্যালকুলেশন করব, আমার যখন একটা পার্টিকুলার এরিয়াতে আমার সিড রিকোয়ারমেন্ট আমি ক্যালকুলেট করব, তখন কোন সিডটা আমার পরিমাণে কম লাগবে বলো দেখি? এ কোয়ালিটি। এ কোয়ালিটি সিডটা, কারণ এটা ইট হ্যাজ দ্য হাইয়েস্ট জার্মিনেশন পার্সেন্টেজ। বুঝতে পারছো? আমরা যখন সিড রেটের ক্যালকুলেশনটা করি তখন কিন্তু এই জন্য জার্মিনেশন টেস্টের আমাদের রেজাল্টটা দরকার হয় যে আমরা যতগুলো সিড দিব ততগুলোর মধ্যে কতগুলো জার্মিনেট করবে। ধরো যে 2% যে জার্মিনেট করছে না, এই 2% কিন্তু আমাদেরকে এক্সট্রা ধরে দিতে হবে যাতে করে আমার ডিজায়ার্ড প্ল্যান্ট পপুলেশনটা ঠিক থাকে। ডিজায়ার্ড প্ল্যান্ট পপুলেশন হচ্ছে ডিপিপি বলে এটাকে, অর্থাৎ একটা জমিতে কতটুকু মানে একটা পার্টিকুলার এরিয়াতে বা একক
পার ইউনিট ল্যান্ডে কতগুলো প্ল্যান্ট থাকলে আমার ফসলের উৎপাদনটা আমাদের সঠিক পরিমাণে হবে। অর্থাৎ আমি যদি কথার কথা ধানের কথাই বলি, তাহলে দেখবা ধানের একটা গোছা থেকে আরেকটা গোছা একটু কয়েক সেন্টিমিটার, 15 সেন্টিমিটার অথবা 20 সেন্টিমিটার দূরে দূরে লাগানো হয়। এখন আমি যদি মনে করি যে আমার তো জায়গা জমি আছে, বা হচ্ছে 10 থেকে 15 সেন্টিমিটার আমার ফাঁকা দেওয়ার দরকার কি, আমি পরপর লাগিয়ে গেলাম, তাহলে আমার অনেকগুলো রাইস প্ল্যান্ট হলো। আমি ভাবলাম যে তাহলে আমার যেহেতু ধানের গাছ বেশি হচ্ছে সুতরাং আমার ফলনও বেশি হবে, কিন্তু বিষয়টা আসলে এরকম না। আমাদের কিছু কিছু রিসার্চ থেকে এটা অলরেডি এস্টাবলিশড যে প্রতিটা পার ইউনিট এরিয়াতে এক একটা ক্রপের ক্ষেত্রে ডিজার্ট কিছু প্ল্যান্ট পপুলেশন থাকে। অর্থাৎ আমার 1 স্কোয়ার মিটারে আমার যদি এতগুলো প্ল্যান্ট থাকে তাহলে আমি অপটিমাম ইল্ড পাবো। এটার বিভিন্ন কারণ আছে, এনভায়রনমেন্টাল, ফিজিওলজিক্যাল, সেটা অন্য আলোচনা। তো বিষয়টা হচ্ছে এই বিষয়গুলো ক্যালকুলেট করতে গেলে কিন্তু আমাদের এই যে জার্মিনেশন টেস্টের রেজাল্টটা দরকার হয়, এবং জার্মিনেশন টেস্টের রেজাল্টটাকে সাপ্লিমেন্ট করে হচ্ছে এই সিড ভিগরটা। বোঝা গেল? দেখো তোমরা কি দেখতে পাচ্ছ, একজন বলো না। স্যার পাথরের মাঝখানে গাছ উঠে আছে, চারা গাছ। প্রতিকূল পরিস্থিতিতে গাছ। যদি আমি ধরে নেই এটা প্রতিকূল পরিস্থিতি, এই পাথরের নিচে অবশ্যই মাটি আছে, ধরে নিলাম। তো মাটির উপরে পাথর আছে। এখন একটা এখানে আরেকটা ছবি আমি অ্যাড করলে ভালো হতো, যদি আমি একটা এর পাশাপাশি একটা যেখানে পাথর নাই সেই রকম একটা মাটির ছবি দিয়ে দিতাম, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যদি মাটিটা ফার্টাইল হতো তাহলে দেখা যেত কি পাথরের এইটুকু এরিয়ার মধ্যে আমরা 2টা গাছ দেখতে পাচ্ছি, কিন্তু মাটিতে কিন্তু অনেক বেশি দেখতে পেতাম না? জি স্যার। জি স্যার। তাহলে বিষয়টা এখানে কি, যে এই যে পাথরের যে লেয়ারটা এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে, যেটা একটা আনফেভারেবল কন্ডিশন ক্রিয়েট করেছে। তারপরেও আনফেভারেবল কন্ডিশনের পরেও দেখো এই 2টা প্ল্যান্ট দেখা যাচ্ছে সে এই পাথরের মানে মানে ভিতর দিয়ে বা চিপা দিয়ে সে কি বের হয়ে উপরে উঠে আসছে। তাহলে ডেফিনেটলি আমরা বলবো কি যে অন্য আরো হয়তোবা অনেক বীজ পাথরের নিচে জার্মিনেট করেছিল, যেগুলো পাথরটাকে ভেদ করে উপরে উঠে আসতে পারে নাই, আলটিমেটলি মারা গেছে। তাহলে কি বলবো যে ওটা কিন্তু ভায়াবল ছিল, ওই সিড গুলো কিন্তু ভিগরাস ছিল না। যেহেতু এই যে প্ল্যান্ট সিডলিং দুটো আমরা দেখতে পাচ্ছি, এগুলো যেহেতু ভেদ করে উঠে আসতে পেরেছে, তাহলে কি এগুলোকে আমরা ভিগরাস বলবো। বুঝতে পেরেছো ভায়াবিলিটি এবং ভিগরের পার্থক্যটা? জি স্যার। এই যে নিচে এই যে জিনিসটা আমি এই যে নিচেই দিয়েছি, এই যে এখানে দেখো, এখানে আমরা একটা জার্মিনেশন টেস্ট করেছি। জার্মিনেশন টেস্ট সাধারণত এভাবে পেট্রি ডিশে অথবা স্মল একটা পটে একটা প্ল্যান্টিং মিডিয়া, সয়েল হতে পারে, সেখানে টিস্যু হতে পারে, প্ল্যান্টিং মিডিয়া দিয়ে আমরা সিড গুলো বপন করে দিই, দিয়ে আমরা হিসেব করি যে কতগুলো সিড সেখানে জার্মিনেট করলো। দেখো এখানে সয়েল থাকার কারণে কিন্তু সবগুলো সিড প্রায় জার্মিনেট করেছে। কিন্তু আমরা যদি এই বালিটার মধ্যে সিড দিয়ে বা মাটির মধ্যে সিড দিয়ে তার উপরটা পাথর দিয়ে ঢেকে দিয়ে জার্মিনেশন টেস্টে বসিয়ে দিতাম, তাহলে দেখ এতগুলো কি বলবো এতগুলো প্ল্যান্ট বা সিডলিং কি বের হয়ে উঠতে পারতো? না উঠতে পারতো, যদি সেগুলো লেস ভিগোরাস হতো। তাই না বিষয়টা? এই হচ্ছে আসলে আমরা এটা একটা টেস্টের ইন্ডিকেটর। এই যেটা বলছিলাম, দেখো আমরা জার্মিনেশন টেস্টে এভাবে, এটা তোমাদেরকে যে স্যার নেবেন তিনি অবশ্যই ডিটেইলস পড়াবেন। সিডলিং আমরা করি কি, আমরা একটা পেট্রি ডিশ নিয়ে তার মধ্যে পানি অথবা হচ্ছে মাটি অথবা যে কোনো একটা প্ল্যান্টিং মিডিয়া হিসেবে সয়েল থাকতে পারে, সেখানে নিউট্রিয়েন্ট সলিউশন থাকতে পারে, শুধু পানি থাকতে পারে। কেন পানি থাকতে পারে? পানি যদি থাকে তাহলে সে খাবার নেবে কোথা থেকে বলো তো? সিডটা যে জার্মিনেট করবে। গুড, আমি যেটা পড়িয়েছিলাম আমি আসলে যাচাই করলাম তোমাদের মনে আছে কিনা, যে আমরা জানি সিডের স্ট্রাকচার থেকে যে প্রতিটা সিডেই একটা কি ফুড রিজার্ভ অর্গান থাকে, যেটা ডাইকটের ক্ষেত্রে আমরা দেখেছি কি এর কটিলিডনটা, আর মনোকটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অ্যান্ডোস্পার্মটা। তাহলে সুতরাং তোমরা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা যদি আমরা শুধু পানি দেই তাহলে সিডটা আসলে খাবার নেবে কোথা থেকে? আসলে জার্মিনেট করার জন্য তো তার খাবার নেওয়ার দরকার নেই, কারণ সে তার নিজস্ব রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল ইউজ করে
সে গ্রো করে। তো যাই হোক, আমাদের কিছু জার্মিনেশনের জন্য কিছু এনভায়রনমেন্ট দরকার হয়, কয়েকটা ফ্যাক্টরের দরকার হয়, যেমন তার মধ্যে লাইট, তারপরে হচ্ছে এয়ার, তারপরে ওয়াটার, এগুলো দরকার হয়। তো এগুলো যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমাদের সয়েলের দরকার নেই। তাহলে দেখো পেট্রি ডিশের মধ্যে আমরা মিডিয়াতে, প্ল্যান্টিং মিডিয়াতে সিড সোয়িং করে এভাবে যদি রেখে দেই তাহলে এইভাবে আসলে গজায়। আমরা যদি এই যে একটা সিডের মানে আমরা কি এই যে সাদা সাদা অংশগুলো দেখছি আমরা, এগুলো কি বলতো? রুট। এগুলো হচ্ছে সেই রেডিকেল অ্যান্ড প্লিমিউল। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, অর্থাৎ আমরা যদি জার্মিনেশন টেস্টে বসিয়ে দেই, যদি 3 দিন পরে এই অবস্থা হয়, 4 দিন পরে দেখা যাবে, বা 5 দিন পরে বা 6 দিন পরে এই অবস্থা, এবং 10 দিন পরে দেখবো আমরা এই অবস্থা। এই যে সবুজ সবুজ এগুলো কি প্ল্যান্ট, দেখা যাচ্ছে যে শুট, এই প্লিমিউল থেকে তার শুট ডেভেলপ করেছে, এবং তারা এখন এই যে সবুজ অংশগুলোই তারাই নিজেরাই সালোক সংশ্লেষণ করে তারা। স্যার এই ডিশের ভিতরে সাদা সাদা গুলা কি স্যার? ও আচ্ছা, নিচের এগুলো এগুলো হতে পারে রেডিকেল হতে পারে, কারণ আমরা জানি কি যে প্লিমিউল এবং রেডিকেলের মধ্যে যে কোনো একটা তাড়াতাড়ি ডেভেলপ করে, আর ওইটা একটা। ফিল্টার পেপারের মতো মনে হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাপার নাকি? পেট্রি ডিশের মিডিয়ামটার কথা বলতেছে স্যার, এই ও সাদা মিডিয়া, মিডিয়াম। এটা এটা হচ্ছে ফিল্টার পেপার। দেখো, এগুলো জাস্ট আমি জার্মিনেশন টেস্টের কথাটা যেহেতু তোমাদের হয়নি এটা বলার জন্য আমি বললাম, দিস আর নট পার্ট অফ ভিগর টেস্ট। এবার আসো যে এই যে আমরা ভিগর টেস্ট নিয়ে কথা বলছি বা সিড ভিগর নিয়ে কথা বলছি, সিড ভিগর কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফার্স্ট ওয়ান হচ্ছে জেনেটিক মেকআপ, অর্থাৎ একটা সিডের বা একটা প্ল্যান্টের জেনেটিক মেকআপটা কেমন সেটার উপরে লার্জলি ডিপেন্ড করে এই সিড ভিগরটা। অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমি বলি যে আফ্রিকার জঙ্গলে যেসব মানবরা এখনো যেসব মানুষের বসতি আছে, তারা যেভাবে হাজার বছর ধরে প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকে, আমরা কি ওইভাবে সার্ভাইভ করতে পারবো? না স্যার। পারবো না। তাহলে এটা কিন্তু তাদের জেনেটিক মেকআপ, অর্থাৎ বছরের পর বছর তারা এইভাবে করতে করতে তাদের জেনেটিক লেভেলে চেঞ্জটা এসে গেছে, জেনেটিক মেকআপটা তাদের পরিবর্তিত হয়ে গেছে, আসলে এই তাদের স্ট্রেনটাকে বাড়িয়ে দিচ্ছে। সেরকম বন্য পরিবেশে যেসব গাছ বেড়ে ওঠে, তুমি দেখো আমরা যেসব আমরা বছরের পর বছর কাল্টিভেট করে হাইব্রিডাইজেশন করে অথবা প্ল্যান্ট ব্রিডিং করে যেসব ভ্যারাইটি ডেভেলপ করেছি, সেগুলো কিন্তু ন্যাচারালি যেসব প্ল্যান্ট হয় সে তার নিজের স্পেসিস হলেও সেগুলো কিন্তু ওইভাবে বেড়ে উঠতে পারে না। যেমন তুমি কি বলবো, তুমি যদি অ্যাজ ফর এক্সাম্পল তুমি যদি গরুর কথাই বলো, আমি যদি কথা বলি, দেখবা যে বিদেশি হলস্টিয়ান তারপর ফ্রিজিয়ান যেগুলো গরুগুলো, এগুলো যদি লালন পালন করতে হয় এগুলোর কিন্তু খুব যত্ন নিতে হয়। এগুলো দেখা যাচ্ছে গরমের সময় ফ্যান দিতে হয়, শীতের সময় হিট দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। ভাইরাস আমাদের দেশি প্রজাতির গরু দেখবা যে গোয়াল ঘরের মধ্যে অপরিচ্ছন্ন অবস্থা, একা একা ছেড়ে দিলে ঘুরে বেড়ায় খাচ্ছে, তারপরে কিন্তু টিকে আছে। তাহলে এই দুইটার ক্ষেত্রে যদি আমি, যদিও এই ভিগর টার্মিনোলজিটা শুধুমাত্র প্ল্যান্টের ক্ষেত্রে সীমাবদ্ধ, কিন্তু আমি যদি ইন এ রিলেটিভ সেন্স আমি যদি বিচার করতে চাই, তাহলে কার ভিগর বেশি বলতো? ওই যে ওই প্রজাতির গরুগুলোর, মানে যেগুলো ব্রিডিং করে সেই প্রজাতির গরুগুলোর। বিষয়টা ঠিক এরকম। তাহলে জেনেটিক মেকআপটা হচ্ছে এই সিড ভিগারের উপরে একটা বড় ইফেক্ট ফেলে। দেন হচ্ছে সিড ম্যাচুরিটি, যে সিডটা ম্যাচুর হবে না, প্রতিটা ফসল যখন আমরা হারভেস্ট করি আমাদের প্রপার একটা ম্যাচুরিটির পিরিয়ড আছে, ওই ম্যাচুরিটির আগে যদি ফলটা আমি হারভেস্ট করে ফেলি তাহলে কিন্তু সিডটা ইম্যাচুর থেকে যাবে, আর ডেফিনেটলি ইম্যাচুর সিডের ভিগর কম হবে। আমি যদি অ্যাজ ফর এক্সাম্পল যে যেসব আম কাঁচা অবস্থায় দেখবা যে কেমিক্যাল দিয়ে পাকিয়ে ফেলে, অনেক সময় দেখা যায় কি আমরা আমটা কাটছি কিন্তু দেখা যাচ্ছে আমটা উপরে ঠিকই পাকা কিন্তু ভিতরে আটিটা নরম, এরকম হয় না? অভিজ্ঞতা হয়েছে কারো? জি স্যার। Yes, sir. হ্যাঁ, তো বিষয়টা কি ঘটেছে আসলে, সে
ওই লোভের আশায় সে ওই আমটা ম্যাচিউর হওয়ার আগেই সে পেরে কেমিক্যালে তার ফ্লেশি অংশটা সেটাকে পাঠিয়েছে, কিন্তু সিডটার কিন্তু আর ফার্দার ডেভেলপ হয়নি, সিডটা ইম্যাচুরি থেকে গেছে। তাহলে এই সিডটা আইদার জার্মিনেট করবে না, আর যদি জার্মিনেট করেও সেই প্ল্যান্টটার সিডলিংটার অবস্থা খুবই খারাপ হবে, সিড ফিগার খুব কম হবে, খুব দুর্বল হবে। এটাই বলা হয়েছে যে সিড ম্যাচুরিটিরও সিড ফিগারের উপর একটা এফেক্ট আছে। তারপরে আছে টাইম অফ হারভেস্ট, এটা আসলে ইনডাইরেক্টলি হচ্ছে সিড ম্যাচুরিটির সাথে রিলেটেড, যে সিড ম্যাচুরিটি মানে একটা টাইম, প্রতিটা ফসলের একটা হারভেস্টের টাইমিং থাকে, সেই হারভেস্টের পরেও বা আগে যখনই তুমি হারভেস্ট করো তাহলে সেটা সিড কোয়ালিটি কমে যায়। দেন এনভায়রনমেন্টাল কন্ডিশন ডিউরিং সিড ডেভেলপমেন্ট, মেইনলি টেম্পারেচার, ময়েশ্চার অ্যান্ড সয়েল ফার্টিলিটি। অর্থাৎ সিডটা যখন বেড়ে উঠবে, when the seed develops inside the fruit or in the plant, what's about the temperature, moisture and soil fertility. অর্থাৎ গর্ভে যখন একটা শিশু বেড়ে উঠবে, সেই গর্ভবতী মাকে আমরা কিন্তু ভালো ভালো খাবার দেই। কেন দেই? কারণ যাতে করে তার ভিতরে বেড়ে ওঠা শিশুটা যাতে সুন্দরভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে। আমরা তাকে স্ট্রেস নিতে দেই না, আমরা তাকে বিশ্রামে রাখি, খুব বেশি টেম্পারেচারে নিয়ে যাই না, খুব হাঁটাহাঁটি করাই না, প্রপার পানি খাওয়াই, জাস্ট লাইক বিষয়গুলো ওরকমই আসলে। কিন্তু যে সিড ডেভেলপমেন্টের সময় সিডটা যখন প্ল্যান্ট বা ফ্রুটের ভিতরে বেড়ে ওঠে, তখন তার টেম্পারেচারটা কেমন ছিল? সেটা কি অ্যাডভার্স টেম্পারেচার ছিল, খুব বেশি টেম্পারেচার, অথবা খুব কম টেম্পারেচার, স্ট্রেসফুল টেম্পারেচার ছিল? তারপরে প্ল্যান্টটা কি ময়েশ্চারের অভাবে ভুগেছিল, whether the plant was in moisture stress, or what's about the soil fertility, or whether all the plant nutrients were sufficient or not, যে sufficient ছিল কি না ছিল। এই these all factors will affect the seed vigor. তারপরে আছে মেকানিক্যাল ড্যামেজ। আমরা সিড হারভেস্টিং করার সময় যদি মেকানিক্যাল কোনো ধরনের ড্যামেজ হয়, অর্থাৎ কোনো যদি মানে দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই সিডের সিড ভিগর কমে যেতে পারে। দেন ডিজিজেস এন্ড ইনসেক্ট ইনফেস্টেশন, ইফ দ্য প্ল্যান্ট অর দ্য ফ্রুট অর দ্য সিড ইজ অ্যাফেক্টেড বাই ইনসেক্ট। আবার বলো স্যার, মেকানিক্যাল ড্যামেজটা একটু বলেন, আমি বের হয়ে গেছিলাম নেট প্রবলেম। আচ্ছা, মেকানিক্যাল ড্যামেজ হচ্ছে যে যদি সিডটা হারভেস্ট করার সময় অথবা তার আগে যে কোনো সময় অথবা পরেও যদি কোনো ধরনের বাহ্যিক আঘাত প্রাপ্ত হয়, তাহলে বীজটা সেই সিডলিংটার সিড ভিগর অ্যাফেক্টেড হতে পারে। বুঝতে পেরেছো? যেমন কি বলবো, ধরো একটা বীজ, আমি খুব যদি ধরো একটা আম অথবা লিচুর বীজ কোনো একটা কিছুর নিচে পড়ে, একটা টেবিলের নিচে পড়ে একটু আঘাতপ্রাপ্ত হলো, তার আটিটা ফেটে গেল, অথবা লিচুর বীজটা একটু ক্ষতিগ্রস্ত হলো, তুমি তারপর ওটা প্ল্যান্টিং করলে দেখা যেতে পারে যে যেহেতু বীজটা ওই সিডটা ক্ষতিগ্রস্ত হলো, মেকানিক্যাল ইনজুরি হলো তার, তুমি রোপণ করার পরে সেটা হতে পারে। কেন হতে পারে? কারণ তার যদি ওই এমব্রিও পর্শনটা যদি ইনট্যাক্ট থাকে, তাহলে কিন্তু সে জার্মিনেট করবে। তাহলে এমব্রিও পর্শনটা যদি জার্মিনেট করে, কিন্তু এই যে তার আদার্স যে ইনজুরি, এইটার কারণে তার সিডলিংটা খুবই পুয়ার স্ট্রেংথ হবে তার, এটাই বলা হয়েছে এখানে। তারপরে সিডটা যদি ডিজিজ এবং ইনসেক্ট দ্বারা অ্যাফেক্টেড হয়, তাহলেও তার সিড ভিগর কমে যেতে পারে। এবং এনভায়রনমেন্ট ডিউরিং স্টোরেজ, আমরা যখন সিডটা স্টোর করে রাখি, আলু বীজ, ধান বীজ, এগুলো কিন্তু আমরা স্টোর করে রাখি। প্রত্যেকটা বীজের একটা সার্টেন স্টোর টেম্পারেচার থাকে, যেটাতে অপটিমাম টেম্পারেচারে রাখা হলে সিডটার হেলথ ভালো থাকে। তো স্টোরেজ পিরিয়ডে যদি সেই টেম্পারেচারটা খুব বেড়ে যায় অথবা কমে যায়, অথবা যে কোনো ধরনের ময়েশ্চার লেভেল কম বেশি হয়, টেম্পারেচার কম বেশি হয়, তাহলে সিডের ভিগরটা এফেক্টেড হতে পারে। দিস আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং সিড ভিগর। যদি পরীক্ষায় আসে তোমাদের এগুলো বর্ণনা করে লিখতে হবে। I think this part is also included in your theory section. Is it? না স্যার, আমাদের সিড ভিগরটা স্যার থিওরিতে নাই। ওকে, এটা আগে ছিল।
তোমাদের সিলেবাস কারিকুলাম তোমাদের আপডেটেড কারিকুলামে হচ্ছে, যার ফলে সম্ভবত বাদ দেওয়া হয়েছে, যেহেতু এটা প্র্যাকটিক্যালি আলোচনা করা হচ্ছে, সুতরাং থিওরিতে হয়তো বা আলোচনা করা হয় না এটা। ওকে, তারপরেও যদি পরীক্ষাতে বর্ণনামূলক কোশ্চেন আসে, তোমরা এই হেডগুলোর আন্ডারে এভাবে বর্ণনা করে লিখে দিতে পারো। এবার আসো অবজেক্টিভস অফ ভিগর টেস্ট। The principal objective of vigor test is to differentiate a range of quality levels, for example, high, medium, low vigor seeds, to determine the amount of vigorous seed in a seed lot. একটা seed লটে তোমরা সিড স্যাম্পলিং থেকে দেখেছো, একটা সিড লট অর্থাৎ অনেকগুলো সিডের মধ্যে থেকে স্যাম্পলিং করে নিয়ে আমরা বলে দিতে পারি যে হ্যাঁ এই সিড লটটার এই অবস্থা। এটা আসলে সিড স্যাম্পলিংটা করা হয় সিড টেস্ট করার জন্য, কারণ আমরা তো হিউজ অ্যামাউন্ট সিড টেস্ট করতেও পারবো না, এটা করাটাও ইকোনমিক্যালি ভায়াবল হবে না, এবং এটা সিডটাকে ধ্বংস করা হবে, নষ্ট করা হবে। তো যার ফলে আমরা একটা স্মল পর্শন অফ স্যাম্পলিং এর মাধ্যমে নিয়ে আমরা বলে দেই যে হ্যাঁ এই সিড লটটার ভিগর হাই অথবা মিডিয়াম অথবা লো। এখন সিড টেস্ট কয়েকভাবে করা যায়, কি কিভাবে করা যায়? দুইভাবে টাইপটাকে উই ক্যান ডিভাইড ইনটু টু ওয়ে, টু প্রিন্সিপাল কাইন্ডস অফ সিড ভিগর টেস্ট। ফার্স্ট ওয়ান ডিরেক্ট টেস্ট এন্ড সেকেন্ড ওয়ান ইনডিরেক্ট টেস্ট। স্যার সিড লট বলতে স্যার কি বোঝায়? সিড লট বলতে লট মানে বোঝানো হয় স্তূপ, অর্থাৎ as for example you have ধরো যে তুমি জমিতে 10 বিঘা জমিতে ধানের রাইস সিড তুমি বিক্রি করবার জন্য তুমি চাষ করেছো। এখন তুমি 10 বিঘা সিড অথবা তুমি কিনেছো, তো তুমি যখন একটা গোডাউনে রাখবা অথবা একটা জায়গায় রাখবা, সেটাকে যদি ঢেলে, তাহলে কি হবে? ওটাকে আমরা বলবো সিড লট, অর্থাৎ একসাথে অনেকগুলো সিডকে বলা হচ্ছে সিড, একত্রে সিড লট। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। জি স্যার। এবার আসো direct test. What do we mean by direct test of seed vigor? These tests simulate pertinent unfavorable field conditions on a laboratory scale. অর্থাৎ সিমুলেট কথাটার অর্থ জানো? সিমুলেশন স্যার উত্তেজিত করা অথবা নো, অনুকরণ করা, উদ্দীপ্ত করা। স্যার ওইটাই সিমুলেশন দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে উদ্দীপ্ত করা, একটা হচ্ছে সিমুলেশন। উদ্দীপ্ত হচ্ছে স্টিমুলেশন। হ্যাঁ, তোমরা যেটা বললে এটা হচ্ছে স্টিমুলেশন, আর এটা হচ্ছে সিমুলেশন। সিমুলেট সিমুলেট বলতে বোঝানো হচ্ছে তুমি যদি একটা এনভায়রনমেন্টের মতো করে একটা এনভায়রনমেন্টকে কপি করে আর একটা এনভায়রনমেন্ট তৈরি করো, সেটাকে বলা হচ্ছে সিমুলেশন। প্রদর্শন করা। এটা আমি একটা ইন্টারেস্টিং টপিক বলি, সেটা হচ্ছে যে তোমরা ন্যাশনাল জিওগ্রাফি অথবা ইউটিউবে ওই যে প্লেন ক্র্যাশ করে না, সেগুলোর কিছু ভিডিও থাকে ইনভেস্টিগেশনের। এটা সম্পর্কে, এয়ারপ্লেন সম্পর্কে কেউ আগ্রহী এমন আছো? জি স্যার। যদি থাকো তোমরা সার্চ দিয়ে দেখবা যে ওই যে এয়ার ক্রাশ 360 ডিগ্রি কিংবা এই ধরনের কিছু সুন্দর সুন্দর ডকুমেন্টারি আছে, যেটাতে এক একটা করে এই যে ইন্দোনেশিয়ান একটা ফ্লাইট মালয়েশিয়ান যে MH370 আর 270 যে ভ্যানিশ হয়ে গেল, বা এই ধরনের যে জিনিসগুলো হয়, এগুলোর পরে ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়। সেই টিমটা ইনভেস্টিগেট করে, তার ব্ল্যাক বক্স থেকে ডেটা নেয় অথবা তার ভাঙা অংশগুলো কালেক্ট করে তারা করে কি ল্যাবরেটরিতে যে ওই ব্ল্যাক বক্সের ডেটা নিয়ে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যে এই প্লেনটা ওই সিচুয়েশনে কি হতে পারে, ওই ধরনের সিচুয়েশনে কি হয়েছিল সেই ধরনের। এটার জন্য এখন ফ্লাইট সিমুলেটর একটা ওয়ার্ড ওরা ইউজ করে, যে ফ্লাইট সিমুলেটর একটা ডিভাইস আছে। ওই ডিভাইসটা তোমরা যেমন আমি বলি তোমাকে, সেটা হচ্ছে আরো ভালো উদাহরণ হচ্ছে ভিডিও গেম, 3D ভিডিও গেম। তুমি যে 3D চশমা পরে যদি ভিডিও গেম খেলো, তাহলে কি মনে হবে যে তুমি নিজেই তুমি নিজেই ওই যুদ্ধের ময়দানে আছো? বিষয়টা এরকম হবে না? বিষয়টা এটা হচ্ছে সিমুলেশন, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির মতো। হাবিবুল্লাহ কি বললা? ভার্চুয়াল রিয়েলিটির মতো বিষয়টা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারো। স্যার নকল কিছু একটা বানানো আর কি। হুম, যে এক্স্যাক্টলি ওই এনভায়রনমেন্টের মতো আরেকটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। তো এই ফ্লাইট সিমুলেটরে কিন্তু একটা প্লেন হচ্ছে ওই ককপিটের মতো একটা জায়গা থাকে, কিন্তু ওটা ভাসে না, কিন্তু ওটা হচ্ছে একটা ঘরের মধ্যে বদ্ধ থাকে, কিন্তু ওখানে পাইলট যেভাবে বিমান চালায় ঠিক সেভাবেই কমান্ড দিতে পারে এবং প্লেনটা সেই রকমই আচরণ করে। ওই ফ্লাইট সিমুলেটরে ওরা ওই আর্টিফিশিয়াল একটা কন্ডিশন ক্রিয়েট করে। তো এই জিনিসগুলো, এই সিমুলেশনটা কিন্তু এখন আমাদের এগ্রিকালচারেও অনেক প্রয়োগ করা হয়। এটার বাইরে ভিগর টেস্টের বাইরেও এখন রিসেন্টলি ধরো যে আমাদের যেভাবে মানে এখন অ্যাডভান্সড রিসার্চ যেগুলো হচ্ছে কিরকম হচ্ছে পিএইচডি লেভেলে কিংবা অ্যাডভান্সড লেভেলে, ধরো যে বাংলাদেশের আমরা আমাদের তো ওয়েদার ডেটা আছে তাই না, যেগুলো আমরা সবাই বলছি যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আমাদের এত এত এলাকা তলিয়ে যাবে, আমাদের এগ্রিকালচার বাধার মুখে পড়বে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। আসলে বিষয়টা কি, আসলে কি এমনটা ঘটবে? এটা যদি আমরা মানে স্টাডি করতে চাই আমাদেরকে কি করতে হবে? তখন আমরা করব কি, যে আমরা বিগত 20 বছর অথবা 30 বছরের সব ডেটা আমরা ওয়েদার স্টেশন থেকে অথবা এগুলো পাওয়া যায় ডেটা আমরা কালেক্ট করলাম। কালেক্ট করে ওই যে আমরা মডেলিং করি, তখন ক্রপ মডেলিং স্টাডি করি, অর্থাৎ সিমুলেশন স্টাডি করি। অর্থাৎ আমরা কিছু কম্পিউটার মডেলের ভিতরে ওই ডেটাগুলো আমরা ইনপুট দিই। ইনপুট দিয়ে ধরো যে 2020 সাল 21 সাল পর্যন্ত আমার ডেটা আছে, আমি দেখতে চাই 2030 সালে কি ঘটবে। অর্থাৎ যদি সবকিছু টেম্পারেচার প্রতিদিন অথবা প্রতিদিনের এই সময় এই টেম্পারেচার থাকতেছে, এই হিউমিডিটি থাকতেছে, এই থাকতেছে, ক্রপের গ্রোথ এরকম থাকতেছে, মানে অর্থাৎ হিউজ ডেটা লাগে। এই ডেটাগুলো আমরা ইনপুট দেওয়ার পরে আমরা সিমুলেশন স্টাডি করে দেখতে পারি যে আসলে কি 2030 সালে যদি এইরকম চলতে থাকে তাহলে 2030 সালে কি আসলে এইরকম ঘটবে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে। এখন আমরা দেখতেছি যে বছর আগে রাইসের ইল্ড এত ছিল, টেম্পারেচার একটু করে হয়তোবা ধরে নিলাম যে 0.001 ডিগ্রি বেড়ে গেছে, তার ফলে এত তখন ইল্ড এত ছিল। তারপর এইভাবে আমরা একটা থরো স্টাডি করে আমরা বলতে পারি, ফিউচারকে আমরা প্রেডিক্ট করতে পারি যে আমাদের এই হবে। এটাকে বলা হচ্ছে ক্রপ ফোরকাস্টিং, অথবা হ্যাঁ ক্রপ ফোরকাস্টিং বলা যেতে পারে বা ক্রপ মডেলিং বলা যেতে পারে। এইটা হচ্ছে অ্যাডভান্সড রিসার্চ, এটা এই টপিকস এর সাথে গুরুত্বপূর্ণ মানে রিলেটেড না, কিন্তু আমি বললাম, শেয়ার করলাম জাস্ট। সো দেখো এই টেস্টার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম সিড ভিগর টেস্ট, ডিরেক্ট টেস্ট, এটাতে কি করা হয়, দিস টেস্ট সিমুলেট পার্টিনেন্ট আনফেভারেবল ফিল্ড কন্ডিশনস অন এ ল্যাবরেটরি স্কেল। অর্থাৎ যে এই সিডটা বাইরে থাকলে যে আনফেভারেবল কন্ডিশন ফেস করতে পারে সেটাকে আমরা ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি করে ইম্পোজ করি ওই সিডটার উপর, করে দেখি যে এইরকম আনফেভারেবল কন্ডিশন থাকলে সিডটা ভিগরটা কেমন হয়। এইভাবেই আমরা আসলে এটাকে বলা হচ্ছে ডিরেক্ট টেস্ট। The principal advantage of such test is that it simultaneously evaluates all the factors affecting seed vigors. The disadvantages are difficulties of standardization of test and the inherent variability leading to inconsistency of test result. অর্থাৎ এই টেস্টটা এইভাবে করা যায়, কিন্তু এটার ক্ষেত্রে ডিফিকাল্টিস হচ্ছে আসলেই সত্যি এটা অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যান্ডার্ডাইজেশন করা যায় কিনা সেটা, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো ডিরেক্ট টেস্ট গুলো আমরা কিভাবে করতে পারি? আমরা ডিরেক্ট টেস্ট গুলো হচ্ছে ব্রিক গ্রাভেল টেস্ট, পেপার পিয়ার্সিং টেস্ট এন্ড এক্সিলারেটেড এজিং টেস্ট। এভাবে আমরা ডিরেক্ট টেস্ট করতে পারি সিড ভিগরের। তো তোমাদের পরীক্ষা আসতে পারে, আমরা এতদূর যা পড়ে আসলাম যে ডিফাইন or what do you mean by seed vigor, write down the objectives of seed vigor, অথবা আসতে পারে যে describe or write down the factors affecting seed vigor, অথবা আসতে পারে কুইজ আকারেও আইডেন্টিফিকেশনের মধ্যে দিতে পারে write down a name of direct vigor test। যদি থাকে তাহলে তোমাদের এই তিনটার মধ্যে যে কোনো একটা নাম লিখে দিতে হবে, অথবা তিনটাই চাইতে পারে যে হোয়াট আর দ্য ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট টেস্ট অফ ভিগর অফ সিড, তখন তোমাকে এই টেস্টগুলোর নাম লিখতে হবে। তো আমরা আসলে ল্যাবরেটরিতে তোমরা যদি আজকে থাকতে তাহলে তোমাদেরকে প্র্যাকটিক্যালি ডিরেক্ট টেস্টের মধ্য থেকে এই যে ব্রিক গ্রাভেল টেস্টটা করানো হতো। তো আমি যতটা পারি এখানে দেখাই দিব, খুবই সিম্পল একটা টেস্ট।
তো ব্রিক গ্রাভেল টেস্টটা কি? ব্রিক গ্রাভেল মানে কি? যে ইটের টুকরা, তাই না? আমি ওই যে বললাম যে আমরা এই ব্রিক গ্রাভেল টেস্টে কি করি, আমরা একটা পাত্র নেই, সেই পাত্রে বালি অথবা হচ্ছে মাটি রাখি। সাধারণত আমরা ল্যাবরেটরিতে বালি রাখি। বালি দেওয়ার পরে ওর মধ্যে আমরা সিডটা সোয়িং করি। করার পরে আমরা কি করি, ওই সিটটার উপর দিয়ে আমরা 30 মিলিমিটার একটা ব্রিক গ্রাভেলের লেয়ার দিয়ে ঢেকে দিই। ঢেকে দিয়ে আমরা অবজার্ভ করি কতগুলো সিড জার্মিনেট করার পরে কতগুলো সিডলিং সেই ইটের টুকরার ভিতর দিয়ে আলটিমেটলি উপরে উঠে আসতে পারে। এটাই হচ্ছে ব্রিক গ্রাভেল টেস্ট। এবার আসো পেপার পিয়ার্সিং টেস্ট। পিয়ার্সিং মানে কি বলতো? স্যার বেদ করা অথবা ছেদ করা এরকম। হ্যাঁ হ্যাঁ, ভেদ করা। অর্থাৎ আমরা ধরো যে একটা পেপার নিয়ে, এটা যদি একটা কাগজের টুকরা হয়, আমরা একটা কাগজের একটা লেয়ারের উপরে সিটটাকে এখানে রাখি, রেখে আবার আর এক লেয়ার দিয়ে এভাবে ঢেকে দিই। তাহলে আমরা কি সিটটা এই 2 লেয়ার কাগজের ভিতরে থাকলো না? এবং আমরা পানি দিয়ে ভিজিয়ে দিই, ভিজিয়ে দিয়ে দেখি সেটা জার্মিনেট করে এই পেপারটাকে পিয়ার্স করে উপরে উঠে আসতে পারে কিনা। পিয়ার্সিং টেস্ট। আর আরেকটা হচ্ছে এক্সিলারেটেড এজিং। এক্সিলারেটেড এজিং বলতে কি বোঝানো হয়? এই টেস্টে আসলে হিট পরে হচ্ছে অক্সিজেন, অর্থাৎ আমরা যেটা বললাম সিমুলেশন করা, যে হিট, হিউমিডিটি, অক্সিজেন, সানলাইট, ভাইব্রেশন এগুলো দিয়ে তৈরি করে দেখা হয় যে এটার ভিগরটা কেমন। দিস অল অ্যাবাউট ভিগর টেস্ট। এবার আসো এক্সিলারেটেড এজিংটা হচ্ছে যে আমরা ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি হিট, হিউমিডিটি কিংবা অক্সিজেন কিংবা সানলাইট যে আনফেভারেবল কন্ডিশন আর্টিফিশিয়ালি ক্রিয়েট করে ওই সিডটাকে জার্মিনেশন করতে দেই, দিয়ে দেখি সেটার ভিগরটা কেমন। ডিরেক্ট টেস্ট অফ ভিগর টেস্ট, ডিরেক্ট ভিগর টেস্ট। স্যার যে পেপার পিয়ার্সিং স্যার টেস্টে স্যার পেপারটা কেমন হবে? এটা কি ফিলার পেপার নাকি অন্য কোনো? এটা না, এগুলো স্পেশাল টাইপ পেপার আছে যেগুলো দিয়ে করা যায় ওই জার্মিনেশন পারপাস, মিডিয়া হিসেবে ইউজ করার জন্য। ইনডাইরেক্ট ভিগার টেস্ট। ইনডাইরেক্ট ভিগার টেস্ট কি বোঝা যায়? এটা ইনডাইরেক্ট টেস্ট হবে, ডিরেক্ট টেস্ট হবে না। অর্থাৎ আমরা জার্মিনেশন মানে অর্থাৎ ওই সিড ভিগারটাকে ডিরেক্টলি মেজার করব না। কি মেজার করব? উইল মেজার certain physiological attributes of seeds. These tests have the advantage that the variables can be precisely controlled, allowing reproducibility of the result. অর্থাৎ ধরো বিষয়টা হচ্ছে এরকম যে ডিরেক্ট আমরা তোমাকে পরীক্ষায় বসাই দিয়ে পরীক্ষাতে তুমি যত পাইলা সেটা আমরা দিয়ে দিলাম, এটা হচ্ছে ডিরেক্ট টেস্ট। আর ইনডাইরেক্ট টেস্ট হচ্ছে আমি তোমাকে অ্যাসেস করলাম যে হ্যাঁ অমুক পরীক্ষায় ক্লাসে মনোযোগী, ঠিকমতো ক্লাস নোট নিচ্ছে, রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করছে, তারপরে রেগুলার সে ক্লাস ওয়ার্ক জমা দিচ্ছে, দিয়ে আমি একটা গ্রেডিং করে দিলাম। এটা হচ্ছে তোমাকে কি করা হলো? ইনডিরেক্ট অ্যাসেসমেন্ট তোমার রেজাল্টটাকে। প্লিজ মিউট ইওর মাইক্রোফোন। স্যার আবার একটু বলেন। অর্থাৎ ইনডিরেক্ট, যে ইনডিরেক্টলি আমি তোমার অন্যান্য ক্যারেক্টার অ্যাসেস করে যদি আমি তোমাকে অ্যাসেস করি মানে এক্সামিন করি, সেটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট ভিগর টেস্ট। অর্থাৎ আমি দেখলাম একটা প্ল্যান্টের যে সেটা জার্মিনেশনটা পার্সেন্টেজ ভালো, সেটা ময়েশ্চার ঠিক আছে, তারপর সে জার্মিনেট করার পরে তার ডেভেলপমেন্টটা খুব প্রপোর্শনেটলি হচ্ছে, তার যেসব অর্গান থাকার কথা সেগুলো সব ঠিকঠাক আছে, তার ক্লোরোফিল কন্টেন্ট ঠিক আছে, তার গ্রোথ রেট ঠিক আছে, এগুলো সবকিছু অ্যানালাইসিস করে দেখলাম যে না, অল প্যারামিটারস আর ওয়েল, সুতরাং এটার ভিগর, এই সিডলিংটা ভিগরাস। বুঝতে পেরেছো? জি স্যার। এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট টেস্ট অফ ভিগর। টেস্ট কোনগুলো? ইনডিরেক্ট টেস্ট হচ্ছে এইগুলো, যে মেজারমেন্ট অফ সিডলিং গ্রোথ রেট, ড্রাই ওয়েট সিডলিং, স্পিড অফ জার্মিনেশন, কত দ্রুত জার্মিনেট করে, ড্রাই ওয়েট অফ সিডলিং, অর্থাৎ সিডলিংটাকে আমরা ওভেনে রেখে ড্রাই করে তার ড্রাই ওয়েটটা কত সেটা নিলাম, সিডলিং এর লেন্থটা মাপলাম যে এটার বৃদ্ধি মানে তার লেন্থটা ঠিক আছে কিনা,
এক্সাস্টন টেস্ট, টেট্রাজোলিয়াম টেস্ট, এনজাইম টেস্ট, রেসপিরেশন টেস্ট, এগুলো আমরা করে ইনডিরেক্টলি আমরা বলতে পারি যে ভিগরটা হচ্ছে এই। এবার আসলে ইনডিরেক্ট টেস্ট থেকে আমরা দেখবো হচ্ছে স্পিড অফ জার্মিনেশন। স্পিড অফ জার্মিনেশন কোনটা কিভাবে আমরা নির্ণয় করব, যে দেখো যে ইন দিস মেথড রিকোয়ার্ড নাম্বার অফ সিডলিংস, এটা হচ্ছে একটা স্পিড অফ জার্মিনেশন টেস্টে যেভাবে করানো হয়, একটা পেট্রি ডিশে আমি আগেই বলেছি কিছু সিড নিয়ে সেটা বসিয়ে দেওয়া হয়, তারপরে কি করা হয় ভিগর ইন্ডেক্সটা এই ফর্মুলার মাধ্যমে ভিগর ইন্ডেক্সটা নির্ণয় করা হয়। যেমন প্রথম দিন আমরা ফার্স্ট কাউন্ট যতগুলো 25টা সিড ধরো আমি একটা পেট্রি ডিশে দিয়ে দিলাম, প্রথম দিন আমি দেখলাম হচ্ছে কতগুলো নর্মাল সিডলিং আছে, তারপরে ফার্স্ট ডে কাউন্ট, তারপরে হচ্ছে আবার দ্বিতীয় দিন আমি দেখলাম যে নর্মাল সিডলিং এতগুলো ডিভাইডেড বাই 2, কারণ হচ্ছে দ্বিতীয় দিন। এইভাবে যত ফাইনাল কাউন্ট বলতে বোঝাবে যতদিন না পর্যন্ত সবগুলো সিডলিং দেখা যাচ্ছে যে আনটিল জার্মিনেশন ইজ কমপ্লিটেড, জার্মিনেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা এই রিডিংটা নিতেই থাকবো। ওই ফর্মুলাতে যদি আমরা দেখি তাহলে দেখবো যে আমরা এরকম যে প্রথম দিন দেখা গেল যে একটাও জার্মিনেশন করেনি, দ্বিতীয় দিন একটাও জার্মিনেশন করেনি ভাগ 2, তৃতীয় দিন একটাও জার্মিনেশন করেনি ভাগ 2, তারপরে চতুর্থ দিন দেখা গেল 8টা জার্মিনেশন করেছে। এভাবে দেখা গেল আলটিমেটলি অষ্টম দিনের দিন 25টা সিড আমি দিয়েছিলাম, দেখা গেল 24টা জার্মিনেট করেছে। তাহলে এটার এভারেজ এই স্যাম্পলের জন্য লিংক দিবেন? হ্যাঁ হ্যাঁ অ্যাটেন্ডেন্স লিংক দিব, অ্যাটেন্ডেন্স লিংক দিব। আমি তো ভুলে গেছি। এটা হচ্ছে তোমার স্পিড অফ আমি তোমরা একটু দেখতে থাকো, আমি স্ক্রিনটা একটু স্যার ওইখানে 7 দিনের উপরে 28 লেখা কেন? ও সরি, হয়তো বা এখানে তাহলে আমি শিওর না, তাহলে আরো বেশি বসানো ছিল জার্মিনেশন, হয়তো বা 30টা বসানো ছিল, এটা বলা নাই আসলে, জাস্ট এক্সাম্পল দেয়া হয়েছে এখানে। স্যার কমও তো হতে পারে স্যার, হয়তো পারে যে আগে বেশি করে জার্মিনেশন হয়ে গেছে, পরে হয়তো অল্প বাকি ছিল। হতে পারে। দেখো আমি লিংক দিয়ে দিচ্ছি, এই লিংকে গেলেই তোমরা অ্যাটেন্ডেন্সটা দিতে পারবা। আমাদের সময় অবশ্য শেষের দিকে, আমার শেষের দিকে। দেখো এই ছিল ইনডিরেক্ট টেস্ট। আর আমরা ল্যাবরেটরিতে যেটা করি সেটা হচ্ছে ব্রিক গ্রাভেল টেস্ট। ব্রিক গ্রাভেল টেস্টটা কি, যে এই যে 2 থেকে 3 মিলিমিটার সাইজের 30 মিলিমিটার লেয়ার দিয়ে দিই গ্রাভেলের, তারপরে আমরা দেখা যায় না, দেখা যাচ্ছে না? নো স্যার। ওকে ওকে ওকে, দেখো আমরা এটাতে কি করি, যে যেটা বলছিলাম ব্রিক গ্রাভেল ইটের টুকরা 2 থেকে 3 মিলিমিটার সাইজের কিছু ইটের টুকরা দিয়ে আমরা ঢেকে দেই, এবং আমরা অবজার্ভ করি যে এই লেয়ারটাকে বের হয়ে আসতে পারে কিনা, এবং দেখা যায় উইক এবং ডিজেস সিড গুলো এটা ভেদ করে আসতে পারে না, এবং ভালো সিড গুলো আসতে পারে। টেস্টটা জাস্ট লাইক এই যে এরকম, দেখো এই যে ইটের টুকরা দিয়ে আমরা হচ্ছে এর নিচে কি আছে, এর নিচে আছে সিড, তার নিচে আছে হচ্ছে স্যান্ড, বালির উপরে সিড দিয়ে তার উপরে আমরা ইটের লেয়ার দিয়ে ঢেকে দেই, এবং আমরা দেখি যে এটা ভেদ করে উপরে উঠে আসতে পারে কিনা। এভাবে আমরা কাউন্ট করি, এবং আলটিমেটলি এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। পার্সেন্ট ফিগার হচ্ছে নাম্বার অফ প্রডিউস নর্মাল সিডলিং উইথ ব্রিক গ্রাভেল, নাম্বার অফ সিডস ফর, অর্থাৎ আমরা যতগুলো নর্মাল সিডলিং পেয়েছি ডিভাইডেড বাই যতগুলো জার্মিনেশনে বসিয়েছিলাম ইনটু 100। এভাবে আমরা ভিগরের রেজাল্ট নির্ণয় করতে পারি। দিস ওয়াজ অল মাই। স্যার আগের স্লাইড দুটো একটু দেখাবেন? জি স্যার আগের স্লাইড দুটো আবার করতে হবে। আগের স্লাইড দুইটা হচ্ছে, এটা তোমরা স্ক্রিনশট নিলে নিতে পারো। এইটা একটা, স্যার এর পরেরটা, এর পরেরটা হচ্ছে এটা। হিসাব করার না স্যার স্যার এর আগেরটাই দেখান, এই তো বললাম না স্ক্রিনশট ব্রিক লেভেলেরটা স্যার। 12 নম্বরটা এইটা এইটা স্যার ব্রিক লেভেলের স্যার ওই ডেসক্রিপশনের স্লাইডটা একটু দেখান স্যার। আচ্ছা আমি এটা দিয়ে দিব, আমি আজকে তো সময় হচ্ছে না, আমি তোমাদেরকে জানিয়ে দিব অথবা একজনকে দিয়ে দিব, ডাউনলোড করে নিবা। ফিগার ইনডেক্স আর জার্মিনেশন ইনডেক্স জিনিস দুটো
কি সেম? না না, জার্মিনেশন ইনডেক্স ভিগার ইনডেক্স এক নয়। স্যার ভিগার টেস্টের জন্য তো বীজ ভায়াবল হওয়া শর্ত। এখন এটা যে ভায়াবল এটা আমরা কিভাবে করব? সেটা ভায়াবিলিটি টেস্টের মাধ্যমে। তার মানে যখন আমরা নিশ্চিত হব যে এগুলো ভায়াবল, তারপরে হচ্ছে আমরা এগুলোকে জার্মিনেশনে বসাবো, তারপর ভিগার টেস্ট নেব। হ্যাঁ স্যার স্যার যদি ভাইবা জিজ্ঞেস করা হয় যে সিড ভিগার বলতে কি বোঝায় স্যার, সংক্ষেপে আমরা কিভাবে বলবো এটা? তাহলে সংক্ষেপে বলবা যে সিড ভিগার ইজ দ্য ন্যাচারাল রোবাস্টনেস অফ এ সিড টু জার্মিনেট আন্ডার আনফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন। এতটুকু বলে দিলে, এতটুকু বললেই হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের কি এরপরে ক্লাস আছে? জি স্যার, গ্রুপের ক্লাস আছে স্যার। গ্রুপের ক্লাস আছে? এই লিংকে ক্লাস নেই তো, তাই না? না স্যার, ওটা অন্য লিংক দেয় ম্যাডাম, সেটাতে ক্লাস। আচ্ছা ঠিক আছে, শোনো আমাদের মানে 12টায় কোনো ক্লাস নেই, 12টা পর্যন্তই তো ক্লাস থাকে আমি জানি। তাহলে গ্রুপ 4 এবং গ্রুপ 6 একটু থাকো, বাকিরা লিভ নিতে পারো। আর কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে লিভ নিতে পারো। স্যার এক্সপেরিমেন্টটাকে খাতায় লিখতে হবে এখন? তোমরা অন্যান্য এক্সপেরিমেন্ট কি করছো, খাতায় লিখছো? স্যার দুইটা স্যার খাতায় লিখতে বলছেন স্যার। কোন কোন স্যার লিখতে বলছেন? স্যার স্বপন স্যার লিখতে বলছেন, খায়রুল হাসান স্যারও লিখতে বলছিলেন। হ্যাঁ তোমরা লিখে ফেলতে পারো, এটা লিখলে সমস্যা নেই। ক্যালকুলেশনের ওই জায়গাটা যাতে করে তোমরা যদি যদি পরবর্তীতে করার সুযোগ পাও, যখন হাতে কলমে দেখিয়ে দেওয়া হবে তখন যদি সুযোগ পাও, তখন যাতে রেজাল্টটা লিখতে পারো। ফর্মুলাটা দেখতে সিম্পল, হ্যাঁ কয়েক লাইন ফাঁকা স্যার রাখলেই এই হবে। স্লাইড গুলোই লিখবো নাকি স্যার? আপনি পিডিএফ দিলে তখন লিখবো স্যার। নাম পিডিএফ দিব। স্যার আপনি স্যার আগে যে ক্লাস করেছিলেন স্যার স্ট্রাকচার অফ সিট, ওটা যে স্যার পিডিএফ দিয়েছিলেন স্যার, ওটা দেখে কি আমরা খাতা লিখবো? হ্যাঁ ওটা দেখে লিখবা, পিডিএফ গুলো লিখবা। আমরা ওখানে যে কিছু চিত্র ছিল, এটা না, হ্যাঁ ওখানে যে কিছু চিত্র ছিল, হ্যাঁ ওই চিত্রগুলো আঁকবা। স্যার ওটা চিত্রগুলো কিভাবে আঁকাবো স্যার? টপিকের পাশাপাশি আঁকাবো, মানে যখন যেটা আসবে তার বাবা? হ্যাঁ রেলিভেন্সি, যদি ডান পাশে বর্ণনা থাকে তাহলে বাম পাশে ওই ফিগারটা আঁকিয়ে দিবা। আচ্ছা স্যার। তোমরা কি অ্যাটেন্ডেন্স দিতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি একটু গ্রুপ 4 এবং গ্রুপ 6 কে তাহলে থাকতে বলছি। তোমাদের আর কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে লিভ নিতে পারো, এন্ড আমি ওদের সাথে একটু কথা বলবো।